যে আশা, যে স্বপ্ন, যে প্রত্যাশা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন নামক একটা প্ল্যাটফর্মের জন্ম হয়েছিল, সেই আশা বারে বারে ধাক্কা খেয়েছে তাদের বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে। এর আগে আমরা দেখেছি যে সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিতে থাকা সমন্বয়ক পরিচয় দেয়া এবং সেগুলো দিয়ে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মব সৃষ্টি করা, এই ঘটনাগুলো এত বেশি পর্যায়ে চলে গেল যে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া, অর্থাৎ ঢাকার যে কমিটি, সেই কমিটি ছাড়া সারা বাংলাদেশের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। হঠাৎ করে রীতিমতো সার্কাসের মতো, যেটা এনসিপির রাজনীতির ক্ষেত্রেও দেখেছি আমরা একাধিকবার, যে তারা কোনো একটা সিদ্ধান্ত নেয়, কাউকে হয়তো মানে শোকজ করে, কিছুদিন পরে সেই শোকজ নোটিশ তারা আবার উইথড্র করে। কিন্তু উইথড্র কেন করলো তার পেছনে যথাযথ যে কারণ, সেই কারণ আমরা জানাতে দেখি না। যেমন সর্বশেষ যেটা ঘটেছে তুষারের বেলায়, তাদের বড় নেতা তুষার সারোয়ার, তার 3 মাসের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কিন্তু মানে তাকে যে শোকজ করা এবং কার্যক্রম, দলীয় কার্যক্রম থেকে অফ থাকার কথা বলার পরে 3 মাস পরে তাকে আবার দলে ফেরত নেওয়া হয়েছিল। কিন্তু যে নারী নীলা ইসরাফিল যে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ব্যাপারে এনসিপিকে কোনো ধরনের কোনো নিষ্পত্তি করতে দেখা যায়নি। এবার দেখা গেল বৈষম্যবিরোধী আন্দোলনের যে সারা দেশের কমিটি, সেই সারা দেশের কমিটি যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল কিংবা স্থগিত ঘোষণা করা হয়েছিল, সেই আদেশ প্রত্যাহার করে নেওয়া হলো। অর্থাৎ সারা দেশে আবার সব কমিটি সরব, এবং সেই ঘটনার প্রতিবাদেই বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদত্যাগ করলেন। তার মানে তাদের মধ্যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কি হয়েছে? কেন সাধারণ সম্পাদক এত বড় দায়িত্ব থেকে পদত্যাগ করলেন? কি বলছেন তিনি? কেন এটা হচ্ছে? সামনে তাদের জন্য আর কি অপেক্ষা করছে? একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমরা গুলশানের যে আলোচিত চাঁদাবাজি, গুলশানের সাবেক এমপির বাসায়, মানে সাবেক এমপি শাম্পীর বাসায় যে চাঁদাবাজি, সেই ভয়ঙ্কর চাঁদাবাজির খবরটার পরপরই আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী আন্দোলনের সারা দেশের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো, কিংবা তাদের ভাষায় স্থগিত করে দেয়া হলো। তখন বলা হয়েছিল যে এই কমিটি আর থাকবে না, এরকমটা বলা হয়েছিল। কিন্তু এই মাত্র কয়েক মাসের ব্যবধানেই, 2-3 মাস হলো বোধহয়, সেই ব্যবধানেই তারা আবার সিদ্ধান্ত নিয়েছে যে আগের যে বিলুপ্ত করা কিংবা স্থগিত করার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা প্রত্যাহার করে নিচ্ছে। অর্থাৎ সারা দেশে এখন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, অর্থাৎ সমন্বয়ক যারা ছিল, তারা আবার তাদের পদ ফিরে পেলেন। আবারও নির্বাচনের আগে আবারও যদি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়, তাদের এই পদ পদবি ব্যবহার করে নানা জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটতে থাকে, আবারও হয়তো স্থগিতাদেশ দেখলেও আমরা অবাক হব না। কিন্তু এই ঘটনা যখন ঘটল, সেই দিনই আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ সম্পাদক পদত্যাগ করলেন। চ্যানেল 24-এর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ। প্রথমে তিনি ব্যক্তিগত মানসিক শারীরিক সমস্যা বললেও মূল কারণটা শেষে তিনি বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন খুবই স্পষ্ট ভাষায়। কি বলছেন তিনি? সংবাদ মাধ্যম কি বলছে? পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম। সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে হাসান ইনাম উল্লেখ করেছেন, আমি গত 4 মাস জুলাই ও গণ অভ্যুত্থানের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি এই সংগঠনকে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরে তুলে ধরার জন্য একদল কর্মঠ কর্মী নিয়ে নিরলসভাবে কাজ করেছি। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দীর্ঘ সময় নানা পরিসরে কাজে লিপ্ত থেকে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অনুভব করছি। তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ অনুভব করছেন। কিন্তু তারপরেই মূল সার্কাসটা আমরা দেখলাম। তারপরেই যেটা বলা হচ্ছে যে পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেছেন যেটা,
সেটা হচ্ছে যে সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সব কমিটি পুনর্গঠনের ঘোষণা দেখার পর মনে হচ্ছে দেশব্যাপী পরিব্যাপ্ত সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার মতো মানসিক অবস্থায় আমি এখন আর নেই। খুবই দারুণ কথা। অর্থাৎ যখন সংগঠন ঘোষণা করলো, সারা দেশের কমিটি আবার সরব করা হলো, সেই সরব যখন করা হলো সেরকম মুহূর্তে আমার মনে হচ্ছে যে এই এত বড় ব্যাপার সামাল দেয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি পদত্যাগ করলাম। কি সুন্দর একটা মানে স্বাস্থ্যকর এবং খুবই পরিশীলিতভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের বুঝিয়ে দেয়া যে তোমাদের এই সিদ্ধান্ত আমি মানি না, আমি চলে গেলাম। তিনি বলছেন যে তাই আমি স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে এই দায়িত্ব থেকে ইস্তফা নিচ্ছি। তবে জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার যে লড়াই সেটি চলমান থাকবে। কোথায় চলমান থাকবে সেই লড়াইটা? ব্যক্তি আপনি লড়াই করবেন। জুলাই গণঅভ্যুত্থানের সংগঠনের সাধারণ সম্পাদক ভিন্ন অন্য কোনো পরিচয়ে বা বেনামে আমি সংগঠনের এ সংক্রান্ত কাজে নিজেকে জড়িত রাখতে ইচ্ছুক। পদত্যাগপত্রে সংগঠনের সাধারণ সম্পাদকের পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলামকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেনও তিনি। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যে কথাটার লাস্টে যেটা বুঝতেই পারলেন যে এরকম মুহূর্তে যখন দেখলাম যে সারা দেশের কমিটি আবার সরব করা হলো, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, তখন আমার মনে হচ্ছে যে এত বড় সবাইকে নিয়ে এত বড় কর্মযজ্ঞ করার মতো মানসিক অবস্থায় আমি নেই। এই মানসিক অবস্থায় না থাকাটাই নিশ্চয়ই পাগল যদি কেউ না হয় তাহলে বুঝতে পারবে যে তাদের সাংগঠনিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই যে সারা দেশের কমিটি আবার সরব করা, এটাতে তার মত ছিল না এবং তিনি মনে করছেন যে এই কমিটি, পুরনো কমিটি যদি আবার সরব করা হয় তাহলে পুনরায় আবার আগের মতো